প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে বোঝাবো দশম শ্রেণীর বাংলা হারিয়ে যাওয়া কালি কলম। কী আছে? হারিয়ে যাওয়া কালি কলম শ্রীপান্তের লেখা। শ্রীপান্ত হচ্ছে তার একটা ছদ্মনাম। কার এটা? তার প্রকৃত নাম হচ্ছে নিখিল সরকার। প্রকৃত নাম কি? নিখিল সরকার। আর তিনি তার যে গ্রন্থ, অর্থাৎ এটা কিন্তু একটা প্রবন্ধ, কোনো গল্পও না, নাটক না, কোনো কবিতা না, এটা একটা প্রবন্ধ। তো প্রবন্ধ কী বলি বলছে প্রবন্ধ হচ্ছে যেসব ঘটনাগুলো মানে ধর ঘটে সেগুলোকে আমরা বিস্তার করে, যেন এখন কী ঘটছে, এখন ধরে আমরা পড়ছি, তো 2 ঘন্টা ধরে পড়ছি। এবার যদি কেউ বলে যে 2 ঘন্টা ধরে কী করলি, তো কী করে 2 ঘন্টার সম্বন্ধে আমরা বিস্তার করে লিখব। তো এখানে সেটাই কিন্তু এখানে কী বলতো, শ্রীপান্ত অর্থাৎ নিখিল সরকার তার হারিয়ে যাওয়া কালি কলম এই প্রবন্ধটি লিখেছেন। কী বিষয়ে লিখেছেন? মানে যেভাবে তারা কালি তৈরি করতেন। আগে একটা বলে দিই, এটার হচ্ছে রচনা গ্রন্থ হচ্ছে কালি কলম ও মন। কি বললাম? কালি কলম ও মন। তো কি হয়েছে বলছে, আগেকার দিনে যেভাবে কালি তৈরি হতো এখন সেভাবে মানুষ কেউ কালি তৈরি করে না। যেভাবে তারা কলম তৈরি করতো সেটাও এখন হয় না। সুমেরীয় এবং ফিনিশীয়দের যেভাবে তারা কলম ব্যবহার করতেন সেটাও এখন হয় না। তো এগুলো বাদ দিয়ে যেভাবে ওয়াটারম্যান বল পেন তৈরি করলো, সে বল পেনের যুগও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এবার যেহেতু লেখক একজন লেখালেখির অফিস, অর্থাৎ পত্রিকাতে বিভিন্ন সাহিত্য, বিভিন্ন গল্প এইসব লেখেন, নিজের হাতে সেগুলোকে কপি করেন পেন দিয়ে, তো তিনিও সেই লেখালেখির অফিসে দেখছেন যে আস্তে আস্তে কলমের গুরুত্ব হারিয়ে পড়ছে। কেন বলছে? বলে আজকাল কি হচ্ছে, সবাই সেই মনিটর, অর্থাৎ সে কম্পিউটারের সামনে অক্ষরগুলো টাইপ করছে আর মনিটরে সব উঠে যাচ্ছে, অর্থাৎ কলমের ব্যবহারও খুব একটা আর হচ্ছে না। তো নিখিল সরকার তার যে ঘটে যাওয়া, তার জীবনে ছোটোবেলা থেকে যে ঘটে যাওয়া যে কলমের সম্পর্কে, কিভাবে কালি তৈরি করতেন, কিভাবে কলম তৈরি করতেন, সেই সব ঘটনা তিনি এখানে বর্ণনা করেছেন। এবং কিভাবে বল পেনের আবিষ্কার হলো সেটাও তিনি এখানে বর্ণনা করেছেন। এবং কি দেখেছেন যে আস্তে আস্তে এই কলমটাও বিলুপ্তির পথে চলে যাচ্ছে। কি আসছে, একদিন হয়তো আর কলম ব্যবহার হবে না, সবই মনিটরে অর্থাৎ কম্পিউটারে সম্পূর্ণ কাজ, অর্থাৎ টাইপরাইটারে কাজ চলছে। তো সেই বিষয়টি তিনি এই হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটির মধ্যে তুলে ধরেছেন। তো সেটাই আজকে তোমাদের পড়ে শোনাবো। কথায় বলে কালি কলম মন লেখে 3 জন। কথায় কি বলে? কালি কলম মন লেখে 3 জন। কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস, অর্থাৎ লেখক যেখানে কাজ করে সেটা কিসের অফিস? লেখালেখির অফিস। অফিস মানে অফিস। সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া আর কারো হাতে কলম নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা, আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড। ওই যে বললাম যে একটা কম্পিউটারের নিচে টাইপরাইটার অর্থাৎ কিবোর্ড, সে কিবোর্ডে প্রেস করছে একটা করে বোতাম, আর মনিটরের মধ্যে সব, অর্থাৎ কম্পিউটারের মধ্যে সব অক্ষর উঠে যাচ্ছে, অর্থাৎ কলমের ব্যবহারও কমছে। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে, অর্থাৎ সে কম্পিউটারের দিকে তাকাচ্ছেন যে লেখাটা ঠিকঠাক উঠছে কি না। যা ইতিমধ্যেই লেখা হচ্ছে তাই ফুটে উঠছে পর্দায়। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করা। তো আমি যেটা পেন দিয়ে লিখে দিই সেটা ওরা দেখে দেখে সেটা কম্পিউটারে তারা কী করে টাইপ করে দেয়। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে যদি ভুলে যায় তাহলেই বিপদ, অর্থাৎ তবেই বিপদ। কলম তো কারো সঙ্গে নেই, কারো সঙ্গে তো কলম নেই, কারণ সবাই তো টাইপরাইটারের কাজ করে, আমিই একমাত্র কলম দিয়ে কাজ করি। তো সেটাই যদি কলম নিতে যদি ভুলে যায় তাহলেই কিন্তু আর
কারো কাছে কলম পাওয়া। দায়সারাভাবে কোনো মতে যদি সেদিনকার মতো কাজ সারতে হয়, যদি কারো কাছে গলা শুকনো ভোতা মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। বলছে কারো কাছে খুব যদি একটা গলা শুকনো ভোতা মুখ যদি একটা খানা যদি পেনও জোটে, কিন্তু সেটা দিয়ে তার কোনো সুখ নেই। কারণ কি, ভোতা, তার সেই পেনটা দিয়ে তার নিজের পেন ছাড়া অন্য পেন দিয়ে লিখতে খুব একটা সুবিধা লাগে না। তো দায়সারাভাবে কোনো রকম সে সেদিনকে কাজটা সারে। অথচ আমাদের অফিস সবাই বলেন নাকি লেখালেখির অফিস, কিন্তু লেখালেখির অফিস তো কই লেখে মানুষ, আর সব মানুষ টাইপরাইটারেই চলছে, মানুষ তো আর হাতে কলমে লিখছে না। লেখকের কারখানা। বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। আচ্ছা, মুন্সি কারা? মুন্সি হচ্ছে যারা হিসাবপত্র রাখে। তো যদি কালি থাকবে না, কলম থাকবে না, তাহলে হিসাব রাখবে কিসে? মানে সব হিসাব কম্পিউটারে চলছে, কিন্তু কালি আর কলম নেই, কোনো কাজই চলছে না। বলছে ওই জন্য বলছে কালি নেই কলম নেই, আমি হয়ে গেলাম মুন্সি। আগে কালি কলম দিয়ে সবাই মুন্সি অর্থাৎ হিসাবপত্রের কাজ করতো, আমরা সেটাও করছি না, এখন সম্পূর্ণ টাইপরাইটারে করছি। কালগুনি বুঝবা আজ আমরাও তাই। কালগুনে বুঝবো কি, যে এটাও একদিন হয়তো সরে যাবে। আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার অজপাড়া গায়ে জন্মেছেন, অজপাড়া গায়ে বলে যারা গ্রামের ভেতরে জন্মগ্রহণ করেছেন, বলতে তারা হয়তো বুঝবেন যে কলমের সঙ্গে আমাদের কী সম্পর্ক, অর্থাৎ লেখকদের সাথে যে কলমের যে একটা নিবিড় সম্পর্ক, সেটা তারা ছাড়া কেউ বুঝতে পারবে। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি, আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন, কলম শুধু সূচালো করলে হবে না, কালি যাতে একসঙ্গে না গড়িয়ে পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই। বলছে ওই কলম সূচালা করলাম হয়ে গেল, বাঁশের কঞ্চি বলতো কি বলতো, ওই যে আমরা খাগের কলম নিয়ে আসি না সরস্বতী পুজোর সময়, ছোটো 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 করে কেটে দোয়াতের মধ্যে দিই না, তো সেটাই বলছে কি বলতো, সেটা আমি চোখা করলাম হবে না, আবার একটু চিরে দিতে হবে। চিরে দিলে কী হবে, কালিটা ধীরে 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 পড়বে, কালি দিবের মধ্যে ধীরে 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 নিপের কলমের মতো লিখবে। তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে। কোথায় পড়বে না, লেখার পাতে। এবার লেখার পাত বলতে কী ছিল, লেখার পাত ছিল হচ্ছে কলা পাতা। তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। তাহলে লেখকরা কিসে হোম টাস্ক করতো, কলার পাতায়, আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। বলছে কী করতেন তারা, সে আড়াআড়িভাবে, মানে দেখা যেই হতো তখন সেটাকে আড়াআড়িভাবে, মানে কি এইভাবে ছিঁড়ে দিতে, কোনাকুনিভাবে ছিঁড়ে দিয়ে দিতেন। এবার সেটা কি করতো তারা, বলছে আমরা ফেরার পথে কোনো পুকুরে না তা ফেলে দিয়ে আসতাম। কারণ কি, বাইরে ফেললে গরু যদি খেয়ে নেয় তাহলে সেটা অমঙ্গল। বলছে অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস, অর্থাৎ গরুকে অক্ষর খাওয়া নাকি পাপ। বলছে সেই কলা পাতাগুলি যদি ফেলে আসে আর সেটা যদি গরু খেয়ে নেয় তাহলে কিন্তু তার কিন্তু খুব পাপ হবে। কেন পাপ হবে, যে সে গরু খেয়ে নিয়েছে, তার অমঙ্গল হবে। সেই জন্য কি, গরু যেন না খেতে পারে তার জন্য আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। বলছে আমরা কালি তৈরি করতাম, কারা কালি তৈরি করতো, লেখকরা নিজেরাই কালি তৈরি করতেন। অবশ্য মা পিসি দিদিরাও সাহায্য করতেন। প্রাচীনেরা বলতেন, তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্রে না ছাড়ে মসি। বলছে তিল ত্রিফলা শিমুল ছালা, বলছে তিল দিবে, ত্রিফলা দিবে, আর শিমুলের ছাল দিবে। তার মধ্যে কি বলতে, ছাগলের দুধ দিবে, তার মধ্যে ছাগলের দুধ দিবে। তারপর বলছে কি, একটা লোহার পাত্র থাকবে, সেই লোহার পাত্র খেলতে লোহা ঘুষবে, গরম করে লোহা ঘুষবে, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। বলছে এইটা ছিল তাদের কালি তৈরির পদ্ধতি, মানে এই লাইনটা সবসময় বলতো তারা। বলছে ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র। আমরা এত আয়োজন কোথায় পাবো, তিল ত্রিফলা শিমুল
শিমুল গাছের ছাল, ছাগলের দুধ, এগুলো কোথায় পাবো আমরা? বলছে আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। বলছে আমরা কীভাবে কালি তৈরি করতাম, যে যে উনুন জ্বলতো, উনুনের উপরে কড়াই জ্বলতো, সে কড়াইয়ের নিচে কী থাকতো, তলার ভিতরে অনেক কালি লেগে থাকতো। সেই কালিটাকে কী করতাম আমরা, লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। পাথরের বাটি কী করতাম, গুলে নিতাম। আর আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হর্তুকি ঘষতো। কী করতো, ওই কালো জলে হর্তুকি ঘষতো। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশানো হতো। কী বলতো, আতপ চাল ভেজে সেটাকে কী করতো, পুড়িয়ে সেটাকে বেটে নিয়ে কী করতো, ওর মধ্যে মিশিয়ে দিত। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গরম দিকটা, একটা খুন্তির হয়তো পিছন দিক বা সামনের দিকটা গরম করে কী করতো, সেই খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জলের মধ্যে ছ্যাঁকা দিতে হতো। এবং অল্প জল তো, তাই অনেক সময় তারা টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে হতো কালি। আর দোয়াত মানে হচ্ছে মাটির দোয়াত, অর্থাৎ আমরা যে কাচের দোয়াত নিয়ে আসি সরস্বতী পূজায়, সেটা মাটির দোয়াত থাকতো। ওর তুমি কী বলতো, মাটির দোয়াত, অর্থাৎ যেখানে কালি রাখার পাত্র। তাহলে কী করতাম, বলছে কড়াইয়ের নিচে যে কালো কালো পড়ে থাকতো, যে উনানে রান্না করলে যে কালোটা পড়ে যে কালিটা পড়ে থাকতো, সে কালিটা লাউ পাতায় ঘষে সেটা কী বলতো, জলের মধ্যে গুলতাম। কখনো কখনো মাকে কী বলতো, আতপ চালটা ভেজে সেটাকে বেটে সে তার মধ্যে মেশাতাম। আর কী করতাম, কোনো একটা গরম খুন্তি গরম করে সে ছ্যাঁকাটা কী হতো, সে জলের মধ্যে দিতাম, জলটা টকবক করে পড়তো। তারপরে সেটা কাপড়ের মধ্যে নিয়ে ছেঁকে কী হতো, কালি তৈরি করা হতো। আর সেটা কিসের মধ্যে ঢালতো, দোয়াতে। বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা। বলছে বাঁশের কলম, বাঁশের সেই কঞ্চিতে কী করা হতো, কলম বানাতো, মাটির মধ্যে দোয়াত ছিল, আর ঘরে তৈরি হতো কি সেই কালি, আর কী ছিল, লেখার খাতা হচ্ছে কলা পাতা। বলতে গেলে তাই নিয়েই আমাদের প্রথম লেখালেখি। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। বলছে যখন এত উপক্রম হতো এইভাবে, এবং আস্তে আস্তে সেটাই কিন্তু আমাদের কী হচ্ছে, হাতছাড়া হয়ে যাচ্ছে। ভাবি, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, এতটা গেল কীভাবে কালি তৈরি করতেন, তার প্রথম পার্টটা কী হলো, লেখালেখির অফিসে কী চলছে। এবার যেটা ভাববে সেটা হচ্ছে, যদি আমি অন্য দেশে জন্মাতাম তাহলে আমরা কোন কোন কলম ব্যবহার করতাম। ভাবি, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, তাহলে আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীরে থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম। বলছে আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, ভারতে জন্ম না নিয়ে যদি প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানে যদি জন্ম নিতাম, তাহলে কী করতাম, নীল নদের তীরে যে নলখাগড়া পাওয়া যায়, সেই নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম, আর সেটা দিয়েই কী করতো, ভোঁতা করে তুলি বানিয়ে সেটা দিয়েই আমি কিন্তু লিখতে পারতাম। হয়তো সুচালু করে কলম বানাতাম। হয়তো ফিনিশিয়া আমি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হার। কি বলছে, ফিনিশিয়া, তো ফিনিশিয়াতে কী করতো, যে আমি একটা কী করতাম, বন প্রান্ত থেকে একটা হার কুড়িয়ে নিতাম। হার পশু মরে গেলে যে হাড় থাকে, সেই হাড়টা কুড়িয়ে নিতাম, সেই হাড়টাই হতো আমার কি, কলম। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর মানে কি, সম্রাট হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড় জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম হচ্ছে স্টাইলাস, যার পোশাকি নাম কি, স্টাইলাস, ব্রোঞ্জের শলাকার স্টাইলিশ নাম কি, স্টাইলাস, ঠিক আছে, তুলে দিত আমার হাতে। তার বেশি কিছু নয়, সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। বলছে সিজার যেভাবে তার শত্রু কাসকাকে, মানে তার কাছে বিশ্বাসঘাতক করেছিল, যে কাসকাকে যে মেরেছিলেন, এই ব্রোঞ্জের শলাকা দিয়ে কিন্তু তাকে হত্যা করেছিলেন। কলম সেদিন খুনিও হতে পারে বই কি, কলম দিয়ে খুনও হয়েছে। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে, তাদের বাদ দিলে ওই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকায় ছিল সর্বার্থে শলাকা, তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, আর পাখির পালকই হোক বা ব্রোঞ্জেরই হোক না কেন। বলছে চীনদেরকে যদি বাদ দিই, চীনরা কিসে লিখেছে, বলছে চীনরা অবশ্য চিরকাল লিখেছে কি, তুলিতে। তো ওদেরকে যদি বাদ দিই, বাকি সবাই কিছু না কিছু হয় নলখাগড়া, নয় বাঁশের,
নয় পাখির পালক দিয়ে লিখেছে, নয় হচ্ছে ব্রোঞ্জেরই কিন্তু পালক দিয়ে লিখেছে। এখন স্কুলের ছেলেমেয়েরা তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম। বলছে এখন স্কুলের ছেলেমেয়েদের ব্যাগে দেখবো বিভিন্ন রকমের কলম আছে। হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। খাগের কলম দেখা যায় একমাত্র কখন? সরস্বতী পুজোর সময় সে খাগের কলম দেখতে পায়। কাচের দোয়াতে কালির বদলে এখন কি দেয়? দুধ দেয়। স্বাভাবিকভাবে সরস্বতী পুজো আমরা কি আর দোয়াত তৈরি করি? দোয়াত তৈরি করি না তো, আমরা কালি তৈরি করি তো, তৈরি না, আমরা কী করি? তার মধ্যে দুধ দিলে তারপরে ফুল দিয়ে দুটো কলম, খাগের কলম দিয়ে দিই, তাই কি না? কিন্তু আগে দোয়াতে কী হতো? কালি ভরতে হতো। ফাউন্টেন পেন বা বল পেনের বদলে এখন কী হয়েছে? খাগের কলম দিত। পালকের কলমও আর চোখে পড়ে না। তার নাম, ইংরেজির নাম হচ্ছে কুইল। তার ইংরেজি নাম হচ্ছে কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স। অর্থাৎ লর্ড কার্জন কী বলতেন? বাঙালি সাংবাদিকদের গরম গরম কেন বলছে কথাটা? কারণ আমরা সদ্য তখন ইংরেজি ভাষা শিখছি, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা আমরা গ্রহণ করছি। পাশ্চাত্য শিক্ষাকেই পশ্চিমী দেশের শিক্ষা আমরা গ্রহণ করছি। এবং যখন সাংবাদিকদের মুখে যখন ইংরেজি ভাষা প্রশ্ন শুনতেন লর্ড কার্জন, তখন কিন্তু তাদেরকে কী বলে ডাকতেন? বাবু কুইল ড্রাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র এবং ফটোগ্রাফ ছাড়া আর কোনো গতি নেই। বলছে এখন যদি দেখতে হয় কলম দেখতে হলে পুরনো দিনের সেই তৈলচিত্র, ঠিক আছে, মানে যেটাকে অয়েল পেন্টিং বলে। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমুন্সি ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবের ছোট্ট একটা, কেরি সাহেবের সমুন্সি ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র বের করেছিলেন। কী যন্ত্র? বলছে যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো। যেভাবে আমরা শার্পনারে পেন্সিল ঢোকালে পেন্সিলের চোখা হয়ে যায়, মুখটা ধারালো হয়ে যায়, ঠিক তেমনই এদের কী বলতো ধারালো ব্লেড ছিল। পালক ঢুকিয়ে চাপ দিলে ব্যাস তৈরি হয়ে গেল কলম। হলো পালক যদি ঢুকিয়ে দিই ওটা ঠিক চোখা করে কলমের মতো তৈরি করে দিত। ঠিক এখনকার শার্পনারের মতোই পেন্সিলকে যেভাবে তারা শার্প করে দেয়, ঠিক সেইভাবে। পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা আজ কোথায়? কোনো কোনো অফিসে দেখা যায় টেবিলের ওপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র। কিন্তু সেসব কোনগুলোকে ফাঁকি মাত্র বলা হয়েছে? যে কোনো কোনো অফিসে যে টেবিলের উপরে যে কলম সাজানো রয়েছে সেটাকে বলছে সেসব ফাঁকি, মানে যেটা শো আপ করার জন্য রাখছে। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র, তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা, তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা হচ্ছে কলম বিক্রি করা। বলছে কলকাতার চৌরঙ্গি মানে কি, তাদের পেশা কি? প্রতিজনের পেশা হচ্ছে কলম বিক্রি করা। এক হাতে 10 কলমদারি ফেরিওয়ালা, কিন্তু এখনও দেখা যায় সস্তার চূড়ান্তটা কীভাবে? ফলে প্রত্যেকের পকেটে এখন কলম। শুধু কি পকেটে আছে? পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য। পণ্ডিত মশাই দেখবি না যে কলম কানে গুজে দিয়ে সারা ঘর ঘুরছে যে কলম কোথায় গেল। তো দার্শনিক তো তাকেই বলে যিনি কলম গুজে দুনিয়া খুঁজেন। কানের মধ্যে কলম গুজে দিয়ে দুনিয়া খুঁজছেন, কলম কোথায়, কলম কোথায়। ছেলেবেলায় একজন দারোগাবাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। কিসে রাখতো? পায়ের মোজায়। আজকাল কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে, কাঁধের এখানে গুজে রাখে, এই জায়গাগুলোতে গুজে রাখে। ওই সেই সময় লেখকদের কেউ অবশ্য চুলেও কলম ধারণ করে। মেয়েদেরকে দেখে চুলের মধ্যে কলম গুজে রেখে দিয়েছে। সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফল। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কেউ একজন চেঁচিয়ে বলল, ও দিদি আপনার খোপায় কলম। অর্থাৎ খোপার মধ্যে কলম গুজে দিয়ে খুঁজতেছে, কলম কোথায় রাখলাম, কলম কোথায় রাখলাম। বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোপেতে রাজপুত। কলমে কায়স্থ চিনি মানে কোন কলমটা কে ভালো সেটা ভালো, যে কলমে কারবানে সে বুঝে। আর গোপেতে রাজপুত মানে কি?
যারা রাজপুত তাদের গোপ থাকে, তারা কী বলতো বড় গোপ রাখলে তাদেরকে বলা হয় কি রাজপুত। সেরকম কলমে কায়স্থ যিনি গোপতে রাজপুত। এখন কলম বা গোপ কোনো কিছুই আর বিশেষ কারণ হয়। কালীর অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। বলছে পেটে কালীর অক্ষর নাই কিন্তু আবার কলম নিয়ে দৌড় মারতেছি। শিক্ষিত হয়েছে না হয় কিন্তু কলম নিয়ে দৌড় মারছে সব জায়গায়। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। আমরা শুধু জানি দেশের সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সার্বজনীনতা, সবার কাছে কলম পাওয়া যায়। সত্যি বলতে কি কলম এখন এতটাই সস্তা, এতটাই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমাররা এখন আর কলম নিয়ে হাত ছাপায়ের খেলা দেখায় না। কলম তাদের কাছে আজ অস্পর্শ। আগে কি হতো, কলম চুরি হতো বাসে ট্রামে, এখন সেটাও আর হয় না, কারণ এতটাই সস্তা হয়ে গেছে। পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটে তা হচ্ছে ফাউন্টেন পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। এটা হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরই হয়তো দিয়ে গিয়েছিলেন। একদিন অপরন্ত এই কালির ফোয়ারা তিনি খুলে দিয়েছেন, তার নাম হচ্ছে লুইস অ্যাডসন ওয়াটারম্যান। সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হয়েছিলেন। একবার গিয়েছেন আরেকজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুড় হয়ে পড়ে গেল কাগজে। বলছে দোয়াত কী বলতো, উপুড় হয়ে পড়ে গেল। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শোনেন ইতিমধ্যে আরেকজন তৎপর ব্যবসায়ী সই সাবুত সঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এর একটা বিহিত তাকেই করতে হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। যদি বলে ফাউন্টেন পেনের জন্ম কীভাবে হলো, বলছে লুইস অ্যাডসন ওয়াটারম্যান বলছে একটা ব্যবসায়ীর দোয়াত কলম নিয়ে তিনি কাজে বেরিয়েছিলেন এবং একটা ব্যবসায়ীর সাথে তার চুক্তিপত্র সই হবে। এবার কি সই হবার আগে দলিলটার উপরে কী বলতো গোটা দোয়াত সে দলিলের মধ্যে পড়ে যায়। এবার তিনি আবার ছুটলেন কিসের, দোয়াত কালির সন্ধানে। এসে দেখলেন, অফিসে ফিরে এসে দেখলেন যে তার চুক্তিপত্র অন্য একটা ব্যবসায়ীর সাথে স্বাক্ষর হয়ে গেছে এবং তার চুক্তিপত্র বাতিল হয়ে যায়। এবং সেই কারণে সে কী বলতো রেগে তিনি একটা কি প্রতিজ্ঞা করলেন, আর নয়, এটার একটা বিহিত করতে হবে। তখনই তিনি সৃষ্টি করলেন যেদে কী করলেন, যার নাম দিলেন সে হচ্ছে ফাউন্টেন পেন। এই অবধি থাক, আবার পরের পার্টে বোঝানো হবে।